বন্ধুরা, পৌরাণিক যুগের মহাত্মারা যখন ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য কঠোর তপস্যা করতেন, তখন স্বর্গের দেবতারা তপস্যায় লীন থাকা সে সমস্ত মহাত্মাদের ব্রহ্মচর্যের পরীক্ষা নেওয়ার জন্য স্বর্গের সুন্দরী অপ্সরাদের পৃথিবীলোকে পাঠাতো। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, মহাত্মা গান্ধীও ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য ৩৮ বছর বয়সেই ব্রহ্মচর্য ধারণ করেছিলেন। তবে আশ্চর্যের বিষয়, তিনি নিজের ব্রহ্মচর্য নিজেই পরীক্ষা করতেন, আর এজন্য তিনি আশ্রমে থাকা নাতনি এবং কন্যার বয়সী নারীদের সঙ্গে নিয়ে নানান ধরনের আজব আজব এক্সপেরিমেন্ট করেছিলেন। উদাহরণস্বরূপ, বস্ত্রবিহীন নারীদের সঙ্গে একই বিছানায় রাত্রি যাপন এবং স্নান করা ছিল এই এক্সপেরিমেন্টের অংশ। আর এই এক্সপেরিমেন্টগুলো ইতিহাসে গান্ধীজির ব্রহ্মচর্যের প্রয়োগ নামে পরিচিত। এগুলো ছাড়াও গান্ধীজি তার আশ্রমে বেশ কিছু অদ্ভুত নিয়ম লাগু করেছিলেন। যেমন, আশ্রমের অপরিচিত নারী পুরুষদের একসাথে স্নান করার অনুমতি ছিল, কিন্তু আশ্রমে থাকা স্বামী স্ত্রীদের একসাথে ঘুমানোর উপর ছিল কঠোর নিষেধাজ্ঞা। আর এ সমস্ত আজব এক্সপেরিমেন্টের পক্ষে গান্ধীজির যুক্তি ছিল, পৃথক পাকিস্তান দাবিকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের হিন্দু মুসলিমদের মধ্যে যে বিবাদ হচ্ছে, তার মূল কারণ গান্ধীজি নিজের ব্রহ্মচর্যের সংকল্প সঠিকভাবে পালন করতে পারছেন না। তাই তিনি ব্রহ্মচর্য বা কাম ভাবনার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়েছেন কিনা তা পরীক্ষা করার জন্যই এ ধরনের আজব এক্সপেরিমেন্ট করতেন। এখন সবথেকে বড় প্রশ্ন, কোন কোন নারীদের সাথে গান্ধীজি এ ধরনের এক্সপেরিমেন্ট করেছিলেন এবং সেই নারীদের প্রতিক্রিয়া কেমন ছিল? এর সাথে কিভাবে এই গোপন বিষয়গুলো জনসমক্ষে আসে, তা নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে একটি ডিসক্লেমার দিতে চাই যে এই ভিডিওটি কোনো রকম মন গড়া কাহিনীর উপর ভিত্তি করে তৈরি করা হয়নি, বরং এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো স্বয়ং গান্ধীজির দ্বারা স্বাক্ষর করা মনোবয়নের ডায়েরি, গান্ধীজির আত্মজীবনী, কিছু প্রামাণিক চিঠিপত্র, গান্ধীজির ঘনিষ্ঠ ব্যক্তিদের বয়ান এবং তাদের লেখা বই, এছাড়া বিভিন্ন প্রভাবশালী সংবাদপত্রের আর্টিকেল থেকে নেওয়া হয়েছে। গান্ধীজির চরিত্রকে কালিমালিপ্ত করা এই চ্যানেলের উদ্দেশ্য নয়। এই চ্যানেলের মূল উদ্দেশ্য তথ্য প্রমাণ সহকারে বাস্তব সত্য তুলে ধরা। 1947 সালের 18 মার্চ রাজকুমারী অমৃত করকে লেখা একটি চিঠিতে গান্ধীজি ব্রহ্মচর্যের সংজ্ঞা হিসাবে লিখেছিলেন, যেই ব্যক্তি কামভাবনা থেকে সর্বদা দূরে থাকে, সর্বদা ঈশ্বরের আরাধনা করে, এমনকি অত্যন্ত সুন্দরী বস্ত্রবিহীন নারীদের সঙ্গে বস্ত্রবিহীনভাবে শোয়ার পরেও যেই পুরুষের মনে বিন্দুমাত্র বাসনা জাগ্রত হয় না, সেই একজন ব্রহ্মচারী। এই চিঠিটি মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব পিয়ারেলাল নাইয়ারের লেখা মহাত্মা গান্ধী পূর্ণাহুতির 2য় খণ্ডের পেজ নম্বর 315-তে উল্লেখিত রয়েছে। বন্ধুরা, গান্ধীজির ব্রহ্মচর্য ধারণের পিছনে বিশেষ একটি কারণ ছিল। তাছাড়া আশ্রমের নারীদের সঙ্গে তিনি যেই এক্সপেরিমেন্টগুলো করেছিলেন, সেগুলোর ফলাফল হিসেবে তিনি কি নিজেকে একজন সঠিক ব্রহ্মচারী মনে করতে পেরেছিলেন, তা নিয়ে আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তার আগে আমাদের জানতে হবে কোন কোন নারীদের সঙ্গে তিনি ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্ট করেছিলেন। গান্ধীজি 1906 সালে 38 বছর বয়সে ব্রহ্মচর্য ধারণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত অনেক নারীর সঙ্গেই ব্রহ্মচর্যের পরীক্ষা করেছিলেন। তবে সব থেকে বেশি বিতর্কের সৃষ্টি হয়েছিল মনু এবং আভাকে নিয়ে, কারণ 19 বছর বয়সী মনুবেন ছিল গান্ধীজির ভাইপো জয়সুখলাল গান্ধীর কন্যা, সম্পর্কে গান্ধীজির নাতনি। অন্যদিকে আভা ব্যানার্জি ছিলেন গান্ধীজির ভাইপো কানুলাল গান্ধীর স্ত্রী, সম্পর্কে গান্ধীজির কুলবধূ। এছাড়া প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুশীলা নাইয়ার এবং বিখ্যাত সমাজবাদী নেতা জয়প্রকাশ নারায়ণের স্ত্রী প্রভাবতী দেবীর সঙ্গেও গান্ধীজি ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্ট করেছিলেন। 1946 সালের নভেম্বর মাসে বর্তমান বাংলাদেশের নোয়াখালী জেলার সংখ্যাগুরুরা সেখানে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের উপর শুরু করা বর্বর অত্যাচারের সমস্ত সীমা অতিক্রম করার প্রায় 1 মাস পর মহাত্মা গান্ধী নোয়াখালীর পরিস্থিতি শান্ত করার জন্য সেখানে পৌঁছে যান। নোয়াখালী পৌঁছানোর পর গান্ধীজি তার ভাইপো জয়সুখলাল গান্ধীকে লেখা একটি চিঠির মাধ্যমে জয়সুখলালের 19 বছরের কন্যা মনুকে নোয়াখালীতে পাঠাতে বলেন। গান্ধীজির কথা মতো 1946 সালের 19 ডিসেম্বর মনুবেন নোয়াখালীর শ্রীরামপুরে এসে পৌঁছান। সেই দিনগুলোতে রাতের বেলা গান্ধীজির শিবিরে কারো প্রবেশের অনুমতি ছিল না, কারণ গান্ধীজি হিন্দু মুসলিম বিবাদ বন্ধ করার জন্য ব্রহ্মচর্যের প্রয়োগ শুরু করেছিলেন। আর এইবার তিনি এই প্রয়োগ শুরু করেছিলেন নিজের 19 বছর বয়সী নাতনি মনুবেনের সাথে। বন্ধুরা, দিনের বেলা গান্ধীজি নোয়াখালীর গ্রামগঞ্জে ঘুরে বেড়াতেন, তখন মনুও বার্ধক্যের লাঠির মতো গান্ধীজির সাথেই থাকতো। আবার রাত হলে গান্ধীজি মনুর সঙ্গেই ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্ট করতেন। আর এই গোপন বিষয়টি গান্ধীজি নিজেই প্রকাশ করেছিলেন। 1946 সালের 30 ডিসেম্বর গান্ধীজি তার ব্যক্তিগত সচিব পিয়ারেলাল নাইয়ারকে মনুবেন সম্পর্কে লেখা একটি চিঠিতে লিখেছিলেন, আমি মনুকে আমার সাথে ঘুমোতে দিচ্ছি। সে কোনো রকম কাপড় পরিধান না করেই গভীরভাবে ঘুমায়। কোনো কাজ থাকলে তাকে জাগাতে হয়, সেটা রাত 2টো হোক বা 3টা। আমি এটিকে একটি ভালো লক্ষণ বলে মনে করি, কারণ সে এভাবে ঘুমোতে পারে। বন্ধুরা, গান্ধীজির এই চিঠিটি সম্পূর্ণ গান্ধী বাংময়ের খণ্ড নম্বর 94-এর
পেজ নম্বর 366-তে ছাপা হয়েছে। আর এই বইটির প্রামাণিকতার উপর প্রশ্নচিহ্ন তোলার আগে জেনে রাখা ভালো যে এটি স্বয়ং ভারত সরকারের দিক নির্দেশনায় ছাপা হয়েছিল। আপনারা জানলে অবাক হবেন, সেই সময় গান্ধীজির বয়স ছিল 77 বছর। অন্যদিকে মনুবেনের বয়স ছিল 19। মনুবেন 15 বছর বয়স থেকেই ডায়েরি লেখা শুরু করেছিলেন। নোয়াখালীতে থাকাকালীন প্রতিদিনের ঘটনা তিনি ডায়েরিতে লিখে রাখতেন, আর সকালবেলা গান্ধীজি সেই পৃষ্ঠাগুলো পড়ে সেগুলোতে স্বাক্ষর করতেন, যেন ভবিষ্যতে সেই ডায়েরিতে বর্ণিত কোনো ঘটনার উপর কেউ প্রশ্নচিহ্ন তুলতে না পারে। 2017 সালের 17 জুন ইন্ডিয়া টুডের দ্বারা প্রকাশিত ম্যাগাজিন মহাত্মা অ্যান্ড মনুবেন দ্য আনটোল্ড স্টোরিতে 1946 সালের 21শে ডিসেম্বরের লেখা মনুবেনের ডায়েরির একটি অংশ প্রকাশিত হয়েছে, যেখানে মনুবেন লিখেছিলেন, আজ রাতে বাপু, সুশীলাবেন এবং আমি এক বিছানায় ঘুমানো সত্ত্বেও আমার মধ্যে কোনো রকম শারীরিক চাহিদার বহির্প্রকাশ না হওয়ায় বাপু মানে গান্ধীজি আমার প্রশংসা করেন। কিন্তু ধীরে ধীরে মনুবেনের সাথে গান্ধীজির এই গোপন এক্সপেরিমেন্টের কথা প্রকাশ্যে আসতে থাকে। গান্ধীজির অনুসারীদের মধ্যে অনেকেই গান্ধীজির সমালোচনা করা শুরু করেন, যাদের মধ্যে গান্ধীজির ঘনিষ্ঠ সহযোগী আর.পি. পরশুরাম এবং নির্মল কুমার বসু গান্ধীজির এ সমস্ত কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে নোয়াখালী ছেড়ে চলে গিয়েছিলেন। এত কিছুর পরও গান্ধীজির এই প্রয়োগগুলোর কথা সারা দেশের মানুষের কাছে অজানাই ছিল। কিন্তু 1947 সালের 1 ফেব্রুয়ারি নোয়াখালীতে গান্ধীজি তার এক প্রার্থনা সভায় মনুর সাথে করা এ সমস্ত গোপন এক্সপেরিমেন্টের বিষয়ে বিস্তারিত ভাষণ দেন। সেদিনের ভাষণে সাংবাদিক সহ সকলের সামনেই গান্ধীজি বলেছিলেন, আমি চাই না আমার নির্দোষ আচরণের জন্য কোনো রকম ভুল ধারণার জন্ম হোক। আমার নাতনি আমার সাথে আছে, সে আমার সাথে এক বিছানায় ঘুমায়। আমি যেই যজ্ঞ শুরু করেছি মনু তার পবিত্র অংশ। আমার এই প্রচেষ্টার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করুন। আর এই ভাষণটি আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ গান্ধী বাংময়ের 86 নম্বর খণ্ডের পেজ নম্বর 480-তে। গান্ধীজির এই ভাষণের পর সম্পূর্ণ ভারতীয় সমাজ একরকম হিলে যায়। তৎকালীন ভারতের বড় বড় সংবাদপত্রে গান্ধীজির এই ভাষণ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। দেশের বিভিন্ন স্থানে এই নিয়ে আলোচনা সমালোচনা চলতে থাকে। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে বাধ্য হয়ে সর্দার বল্লভভাই প্যাটেল 1947 সালের 16 ফেব্রুয়ারি লেখা একটি চিঠিতে দ্বিতীয়বারের মতো গান্ধীজির তীব্র সমালোচনা করে লিখেছিলেন, আপনার একগুয়েমির শেষ নেই, আপনি আমাদেরকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন। এই পরীক্ষাগুলোর দ্বারা বিশ্বের কোনো লাভ হবে না। আমি বুঝতে পারছি না কেন আপনি মানুষকে ধর্মের পরিবর্তে ভিন্ন ধর্মের দিকে ঠেলে দিচ্ছেন। বন্ধুরা, মনু ছাড়া ডক্টর সুশীলা নাইয়ার, আভা গান্ধী এবং প্রভাবতী দেবীর সাথেও গান্ধীজি ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্ট করেছিলেন। আর এই নারীদের মধ্যে ডক্টর সুশীলা নাইয়ারকে নিয়েও মনু বেনের মতোই বিতর্কের সৃষ্টি হয়েছিল। 1952 থেকে 1955 সাল পর্যন্ত ভারতবর্ষের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে থাকা ডক্টর সুশীলা নাইয়ার ছিলেন গান্ধীজির ব্যক্তিগত সচিব পিয়ারেলাল নাইয়ারের ছোট বোন। এছাড়া ডক্টর সুশীলা নাইয়ার গান্ধীজির ব্যক্তিগত চিকিৎসক হিসেবেও পরিচিতি লাভ করেছিলেন। আর আপনারা জানলে অবাক হবেন, 69 বছরের গান্ধীজি 24 বছর বয়সী সুশীলা নাইয়ারের সঙ্গে ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্ট করেছিলেন। আর এই গোপন বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখক বেদ মেহতা। 1977 সালে প্রকাশিত মহাত্মা গান্ধী অ্যান্ড হিজ আপোসেল নামক বইয়ের পেজ নম্বর 211-তে বেদ মেহতা দাবি করেছেন গান্ধীজি কোনো রকম বস্ত্র পরিধান না করেই ডক্টর সুশীলা নাইয়ারের সঙ্গে স্নান করতেন। আর গান্ধীজির এ ধরনের আচরণের জন্য 1938 সালে উনার আশ্রমে থাকা অনুসারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। বন্ধুরা, বেদ মেহতার কথায় আপনাদের বিশ্বাস নাও হতে পারে, তাই আপনাদের বলে রাখি সুশীলা নাইয়ারের সঙ্গে গান্ধীজির এ ধরনের এক্সপেরিমেন্টের কথা মনু বেনের ডায়েরিতেও উল্লিখিত রয়েছে। আর মনু বেনের ডায়েরির প্রতিটি পাতায় স্বয়ং গান্ধীজি সিগনেচার করতেন। তাই এই ডায়েরিতে লেখা ঘটনাবলীর সত্যতার উপর সন্দেহ প্রকাশের কোনো সুযোগ নেই। বন্ধুরা, গান্ধীজি তার ভাইপোর ছেলে কানুলাল গান্ধীর স্ত্রী আভা গান্ধীর সাথেও ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্ট করেছিলেন। আর এই এক্সপেরিমেন্টের সময় আভা গান্ধীর বয়স ছিল মাত্র 16 বছর। আভা গান্ধী লেখক বেদ মেহতাকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বলেছিলেন যে তার বয়স যখন 16 বছর তখন তাকে গান্ধীজির সাথে ঘুমানোর আদেশ দেওয়া হয়েছিল। তখন তিনি ভাবতেন রাতে গান্ধীজির হয়তো ঠান্ডা লাগে, তাই তাকে গান্ধীজির সাথে ঘুমানোর কথা বলা হতো। এমনকি আভা গান্ধী এটাও বলেছিলেন যে গান্ধীজি তাকে কোনো রকম কাপড় না পরেই ঘুমোতে বলতেন। আর এই কথা তার স্বামী কানুলাল গান্ধী সহ অন্যান্যরা জেনে যাওয়ার পর সবাই গান্ধীজিকে এ ধরনের এক্সপেরিমেন্ট বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। বেদ মেহতা এবং আভা গান্ধীর এই কথোপকথন উল্লেখিত রয়েছে বেদ মেহতার লেখা মহাত্মা অ্যান্ড হিজ আপোসেল নামক বইয়ের পেজ নম্বর 201-এ। মনু, সুশীলা এবং আভা ছাড়াও গান্ধীজি প্রভাবতী দেবীর সাথেও ব্রহ্মচর্যের পরীক্ষা করেছিলেন। উত্তর প্রদেশের বাসিন্দা প্রভাবতী দেবী ছিলেন বিখ্যাত সমাজবাদী নেতা জয়প্রকাশ নারায়ণের স্ত্রী। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে এই জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের চাপেই 1975 সালে ইন্দিরা গান্ধী ভারতবর্ষে ইমার্জেন্সি জারি করেছিলেন।
যাই হোক, বিয়ের পর প্রভাবতী দেবী স্বামীর অনুমতি ছাড়াই গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন ব্রহ্মচর্য ধারণের প্রণ করেছিলেন, যে কারণে এই দম্পতির মধ্যে সর্বদা অশান্তি লেগেই থাকত। গান্ধীজি প্রভাবতীর সাথে কী ধরনের এক্সপেরিমেন্ট করেছিলেন তার বর্ণনা পাওয়া যায় গান্ধীজির লেখা একটি চিঠিতে। 1945 সালের 6 মার্চ গান্ধীজি তার সহযোগী মুন্নালাল শাহকে লেখা একটি চিঠিতে লিখেছিলেন, প্রভাবতী অনেকবার আমাকে উষ্ণ রাখার জন্য আমার সাথে ঘুমিয়েছে। যখন সে মাটিতে শুয়ে থরথর করে কাঁপত তখন আমি তাকে কাছে টেনে নিতাম। এটি অনেক অনেক পুরনো কথা। সে সময়ের বিখ্যাত আধ্যাত্মিক গুরু আচার্য বিনোবা ভাবে গান্ধীজির এ ধরনের এক্সপেরিমেন্টের তীব্র বিরোধিতা করেছিলেন। 1947 সালের 10 ফেব্রুয়ারি গান্ধীজি চিঠির মাধ্যমে মনুর সঙ্গে তার ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্টের কথা বিনোবা ভাবের সাথে শেয়ার করেছিলেন। গান্ধীজির এই চিঠির উত্তরে আচার্য বিনোবা ভাবে যুক্তি রেখেছিলেন যে কোনো ব্যক্তি যদি সত্যিকারের ব্রহ্মচারী হয় তাহলে তার এ ধরনের এক্সপেরিমেন্টের কোন দরকার, এবং কোনো ব্যক্তি যদি অর্ধেক ব্রহ্মচারী হয় তাহলে তাকে এ ধরনের পরীক্ষা নিরীক্ষা থেকে অবশ্যই দূরে থাকা উচিত। বন্ধুরা, এখন সবথেকে বড় প্রশ্ন, গান্ধীজি কি সত্যিকারের একজন ব্রহ্মচারী হতে পেরেছিলেন? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে মহাত্মা গান্ধীর দ্বারা লেখা বই কি টু হেলথ। এই বইয়ের 46 নম্বর পৃষ্ঠায় গান্ধীজি লিখেছেন, আমি এখনো বলতে পারবো না যে আমি ব্রহ্মচর্যের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়েছি, কিন্তু আমি এটা মানি যে আমি এই বিষয়ে উন্নতি করেছি। যদি ঈশ্বরের কৃপা হয় তাহলে আমি এই জীবনেই ব্রহ্মচর্যের উপর সম্পূর্ণ সফলতা লাভ করব। আমার ব্রহ্মচর্যের পরীক্ষাগুলো এখনো সেই অবস্থায় পৌঁছাতে পারেনি যার দ্বারা জনগণের কোনো লাভ হবে। যদি কোনোদিন আমি সফলতা পাই তাহলে এই বিষয়গুলো সবার সামনে রাখব। বন্ধুরা, এর মানে গান্ধীজি নিজেই স্বীকার করেছেন তিনি ব্রহ্মচর্যের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে পারেননি। এখন আরেকটি বড় প্রশ্ন, যেই নারীদের সঙ্গে গান্ধীজি এ ধরনের এক্সপেরিমেন্ট করেছিলেন তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? তো বন্ধুরা, এ বিষয়ে জানলে অবাক হবেন যে সেই নারীরা গান্ধীজির এই প্রয়োগগুলো নিয়ে এতটাই পজিটিভ ছিল যে তাদের মধ্যে কার সঙ্গে গান্ধীজি ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্ট করবেন তা নিয়ে তারা একে অপরকে ঈর্ষা করত। বিতর্কিত ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্ট ছাড়াও গান্ধীজির উপর অভিযোগ আনা হয় যে তিনি একজন বর্ণবাদের সমর্থক ছিলেন। পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের পেছনেও নাকি গান্ধীজির একাধিক ভুল ছিল। এছাড়া 1946 সালে বর্তমান বাংলাদেশের নোয়াখালীতে সংখ্যা গুরুদের দ্বারা সম্ভ্রম হারানো হিন্দু মহিলাদের নিয়ে গান্ধীজি এমন কিছু কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন যা কোনো সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। আর সবথেকে বড় আশ্চর্যের বিষয়, ভারতবর্ষকে স্বাধীনতা প্রদানের সিদ্ধান্তপত্রে স্বাক্ষরকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি স্বয়ং বলেছিলেন যে ইংরেজদের ভারত থেকে গান্ধীজির ভূমিকা নগণ্য। ইংরেজদের ভারত ত্যাগের আসল কারণ বীর বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসু। বন্ধুরা, এগুলো সহ গান্ধীজিকে নিয়ে আরো অনেক গোপন ইতিহাস রয়েছে যেগুলো আমাদেরকে কখনোই জানতে দেওয়া হয়নি। তাই আপনারা যদি চান তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে তথ্য প্রমাণ সহকারে আরেকটি ভিডিও নিয়ে আসব। তাই এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।